খালিদ মহিউদ্দিনের বিস্ফোরক বক্তব্য, ৫ লাখ সাক্ষাৎকারে হাসিনাকে নর্মালাইজ করা যাবে না। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। পদত্যাগ করতে দৌড়াদৌড়ি শুরু করেছে মাহফুজ ও আসিফ। দেখলেন তো কিছু মানুষের বক্তব্যের ফটো কার্ড। এরা কেউ রাজনীতিবিদ, কেউ সরকারি কর্মকর্তা, এদের সকলকে আপনারা চেনেন। কিন্তু আপনার মনে কি এই প্রশ্ন কখনো আসে যে বিগত 50 বছরেও কি কাউকে এরকম যুদ্ধ বয়ান দিতে দেখেছেন বা শুনেছেন? 50 বছর যদি দেশ কোন রকম যুদ্ধ করা ছাড়াই টিকে থাকতে পারলো, তাহলে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন? ইন্ডিপেন্ডেন্ট লিখছে যে যদিও তিনি দেশ থেকে চলে গেছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামী লীগ ব্যান নিষিদ্ধ, তবু শি ইনসিস্ট শি রিমেইনস কমিটেড টু রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ। তবু তিনি জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এবং শেখ হাসিনা বলছেন যে অনলি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, একমাত্র সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই বাংলাদেশকে হিল করতে পারে। মানে গত 14 মাস ধরে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা আমরা শুনে আসছি। এর মাঝে সব থেকে ভয়াবহ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টাদের পিও তাদের দুর্নীতির কর্মকাণ্ড, তাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের মন্তব্য এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বলেছেন, ৫ লক্ষ ইন্টারভিউ নিলেও শেখ হাসিনাকে নর্মালাইজ করা যাবে না। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু তার পেছনে যে রাজনৈতিক ও মানসিক বিশ্লেষণ লুকিয়ে আছে সেটি এখন মূল আলোচনার বিষয়। শেখ হাসিনার ইন্টারভিউ রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘ নীরবতার পর শেখ হাসিনার প্রকাশ্যে ইন্টারভিউ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আগ্রহ ও উত্তেজনা। তিনি দেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি নিজের নির্বাচন পরবর্তী অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বলতে যাচ্ছেন। এই সংবাদে আওয়ামী লীগ সহ দেশের এক বিশাল জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। কিন্তু ঠিক এই সময় খালিদ মহিউদ্দিনের মন্তব্য, আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে দেব না, যেন একটা নতুন বিভাজন রেখা টেনে দিয়েছে মিডিয়া অঙ্গনে। সাংবাদিক না রাজনীতিক? একজন সাংবাদিকের দায়িত্ব সত্য উদ্ঘাটন করা, কিন্তু খালিদ মহিউদ্দিনের বক্তব্যে সাংবাদিকতার সে নিরপেক্ষতার চেয়ে রাজনৈতিক শত্রুতা ও ঘৃণার আবেগে বেশি প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন, আমি সাংবাদিকদের নিষেধ করছি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে, তাকে নর্মালাইজ করার ষড়যন্ত্র চলছে। প্রশ্ন উঠেছে, কে এই ষড়যন্ত্র করছে? যিনি দেশের ইতিহাসে 4 বার প্রধানমন্ত্রী হয়ে জনগণের আস্থা অর্জন করেছেন, যিনি জাতিকে ডিজিটাল যুগে প্রবেশ করিয়েছেন, সেই নেত্রীকে নর্মালাইজ করতে ষড়যন্ত্র লাগে কেন? বিশ্লেষকের মতে খালিদ মহিউদ্দিনের বক্তব্য আসলে এক ধরনের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। তাদের শিরোনাম করেছে, ডিফায়েন্ট আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজেস টু অ্যাপোলোজাইজ ফর প্রোটেস্টার ডেথস। তারা বলছেন যে ডিফায়েন্টের বাংলা কি করব, একরোখা বাংলাদেশের পদচ্যুত একরোখা নেতা হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন, এটা তারা শিরোনাম করেছে। এবং করে তারা বলেছেন যে এই ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেছেন যে শি ইজ নট টু ব্লেম ফর ব্লাডশেড ডিউরিং হার আউস্টিং অ্যান্ড কলস হার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আ শ্যাম। তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তাকে ভুয়া হিসেবে অভিহিত করেছেন শেখ হাসিনা। সাব হেডিংয়ে ইন্ডিপেন্ডেন্ট তাকে ফর্মার অথরিটেরিয়ান লিডার হিসেবে অভিহিত করছেন, সাবেক কর্তৃত্ববাদী নেতা শেখ হাসিনা। এবং তিনি বলেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করবার সময়, তার আউস্টারের সময় যে প্রোটেস্ট হয়েছিল, সে সময় যে রক্তক্ষয় ঘটেছিল, তার জন্য তাকে দায়ী করা চলবে না। শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন ইন্টারভিউটি, সাক্ষাৎকারটি বিস্তারিত, এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে প্রত্যেকটি মৃত্যুর জন্য তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন। যারা স্বজন হারিয়েছে, ভাই বোন হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তিনি নিজে শোকগ্রস্ত এবং তিনি মরণ করেন সেসব মৃত্যু, এবং তার জন্য তিনি সমবেদনা প্রকাশ করেন। কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছুটতে বলেছিলেন, এমন কোনো প্রমাণ কেউ হাজির করতে পারবে না। এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে ইউনূস সরকার তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিয়ে, তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু করেছে, সেই বিচারে হয়তোবা তার ফাঁসি হয়ে যেতে পারে। সেটা তাকে না মানে সারপ্রাইজ করে, না তাকে ইন্টিমিডেট করে, মানে তাকে কোনো ভীত করতেও পারে না, তাকে বিস্মিতও করে না। এবং তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়া বা ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনাকে উল্লেখ করেছেন, তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে যে
রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে, পলিটিক্যাল অ্যাসাসিনেশন চলছে, সেই পলিটিক্যাল অ্যাসাসিনেশনের ধারাবাহিকতা, সেই পলিটিক্যাল অ্যাসাসিনেশনেরই একটা প্রক্রিয়া হিসেবে তিনি ইউনূস সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনাকে দেখছেন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন। এই প্রথম মানে পড়তে গিয়ে আমার মনে হলো যে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সেগুলো প্রচারিত হচ্ছিল বটে, কিন্তু কিভাবে তার শাসনামলের শেষে বিক্ষোভ প্রদর্শনের সময় এত রক্তপাত ঘটতে পারলো, সেই বিষয়ে তার কি ব্যাখ্যা বা মানে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সে সম্পর্কে তিনি কি মনে করছেন বা এই বিচার ব্যবস্থাকে তিনি কিভাবে দেখছেন। তিনি একে ক্যাঙ্গারু কোর্ট বলে তো অবশ্যই অভিহিত করেছেন, তিনি এর বিচার প্রক্রিয়ায় অংশ নেননি বটে, কিন্তু খুব শিগগিরই তার ফাঁসির রায় ঘোষিত হবে বলে সরকার যখন আশা প্রকাশ করছে, তখন তার কি প্রতিক্রিয়া সেটা জানবার প্রথম সুযোগ হলো ব্রিটেনের এই শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারটির মাধ্যমে। শেখ হাসিনা সরাসরি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার সময় তিনি কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালাতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন এমন প্রমাণ কেউ কোথাও হাজির করতে পারবে না সেটা উল্লেখ করে বলেছেন যে এই যে ভুয়া আদালতটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত হচ্ছে, তারা তো কোনোভাবেই তাকে শেষ করে দেওয়া, মানে নাথিং, মানে মেনি অফ দোজ অপোনেন্টস উইল স্টপ অ্যাট নাথিং টু গেট রিড অফ মি, মানে তাকে শেষ করে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে এই রাজনৈতিক প্রতিপক্ষরা প্রস্তুত, এটা বলে তিনি বলেছেন যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সুনির্দিষ্ট অপারেশনাল গাইডলাইন মেনে চলে, তারা কিভাবে কাজ করবে, কোন সময় কি সিদ্ধান্ত নেবে তার সুনির্দিষ্ট প্রসিডিওর আছে, নির্দেশিকা আছে, গাইডলাইন আছে, মানে পুলিশ বাহিনীর সেটা আছে। এবং পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রেই যখন সেই ভায়োলেন্ট ইনসারেকশন শব্দটা তিনি ব্যবহার করেছেন, যে ভয়াবহ সহিংস অভ্যুত্থান যখন রাজপথে ছড়িয়ে পড়লো, তখন অনেক ক্ষেত্রেই নার্ভাসনেসের কারণে বা মানে সে সময়ের উদ্বেগজনক পরিস্থিতির কারণে অনেক সিদ্ধান্ত ভুল হয়ে থাকতে পারে, কিন্তু সেটা সে সময় গ্রাউন্ডে যে অফিসাররা কাজ করেছেন, মানে যারা দায়িত্বরত ছিলেন, তারা নিজ নিজ সিদ্ধান্তে তখন গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মানে এটা কোনো শেখ হাসিনা উপর থেকে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আর দিকে দিকে গুলি চালানো হয়েছে, এই ন্যারেটিভ, এই বয়ানটিকে অস্বীকার করেছেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সরাসরি। আমি আপনাদেরকে বলেছি যে সেনাবাহিনীর ক্ষেত্রে যেমন উপর থেকে কমান্ড দিয়ে নির্দেশনার ভিত্তিতে গুলি চালনা সহ যে কোনো পদক্ষেপ নিতে সেনা সদস্যরা বাধ্য, পুলিশ সদস্যদের ক্ষেত্রে পুলিশ সদস্য পরিস্থিতি বিবেচনা করে পুলিশ বিধি অনুযায়ী প্রত্যেকটি পরিস্থিতি বিবেচনা করে এবং কতটা সামাল দেওয়া যাচ্ছে একটা সহিংস পরিস্থিতি সেটা বিবেচনা করে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু শক্তি প্রয়োগ বা বল প্রয়োগের সিদ্ধান্ত নেন। সেই ব্যাখ্যাটা শেখ হাসিনা হাজির করেছেন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। শেখ হাসিনা বলেন যে তার দল আওয়ামী লীগকে আনফেয়ারলি, অন্যায্যভাবে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অনির্বাচিত ইউনূস সরকার অংশগ্রহণে বাধা দিচ্ছে বা অংশগ্রহণ করার যে সুযোগ তা কেড়ে নিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিখছে যে তার ওই বিক্ষোভের সময়কার যে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা, সেটাকে হাসিনা ডিফেন্ড করেছেন বা শেখ হাসিনা সেটার একটা ব্যাখ্যা হাজির করেছেন। শেখ হাসিনা এই কথাটা খুব স্পষ্টভাবে কিন্তু আবার বলেছেন যে বছর ধরে দেশের রাজনীতি যেন পাগলামির এক মহোৎসবে মেতে উঠেছে। কে কোন পদে আছেন, কাকে প্রতিনিধিত্ব করছেন, এসব যেন আপনার কোনো কারো মাথা ব্যথা নয়। মুখ খুললেই আবুল তাবুল উস্কানিমূলক কথা, হুমকি ধামকি, মনে হয় যেন দেশের রাজনীতি জলাতঙ্কে আক্রান্ত। 2024 সালে সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে এমন এক বিকারগ্রস্ত অবস্থায় ফেলে দিয়েছে যেখানে দায়িত্বশীলরা সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। এখন সবাই যেন যুদ্ধ লাগানোর পাগলামিতে ব্যস্ত, অথচ পাগলেও বোঝার কথা যে বাংলাদেশের এই অবস্থায় যুদ্ধ তো দূরের কথা, একটা পটকা ফোটানোরও সামর্থ্য নেই। তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কে বা কারা বাংলাদেশকে এই ফাঁদে ফেলতে চাইছে বলুন তো? এই যে ফটোকার্ড গুলো দেখলেন, যারা কি বলেছেন তাদের কথা শুনলে মনে হয় যে কেউ আর সুস্থ আছে। ডিএমপি কমিশনারের মুখ থেকে বেরোচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। এমন কথা কি একজন পুলিশ কর্মকর্তা বলতে পারেন? একজন ডিএমপি কমিশনার, তার পদমর্যাদা আপনি ভুলে যান, একজন পুলিশের সামান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলছেন তিনি যুদ্ধের ডাক দিচ্ছেন। অবশ্যই জানেন এটা তার এখতিয়ারের বাইরে, তারপর বলছেন তিনি। কেন? কারণ এর পেছনে একটা পরিকল্পনা আছে। পুরো স্ক্রিপ্টটা সাজানো। জামায়াত, তৌহিদি জনতা, পুলিশের কিছু মুখপাত্র সবাই একই সুরে ভারত বিরোধী স্লোগান তুলেছে। উদ্দেশ্য একটাই, দেশে অরাজকতা তৈরি করা, ভারতকে প্ররোচিত করা, যুদ্ধের পরিবেশ বানানো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলুন তো? এই হুমকি ধামকিগুলো দেওয়া হচ্ছে এমন সময়ে যখন পাকিস্তানের জেনারেল সাহিদ শামসাদ মির্জা ঢাকায় এসে মোহাম্মদ ইউনূস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন তার
লাঠি হাতে। কূটনৈতিক শিষ্টাচারের বালাই তো নাই। উনি এসে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন তার লাঠি হাতে। তার আগেও একদল উচ্চপদস্থ পাক সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। 1 মাসের মধ্যে 2 দফা উচ্চ পর্যায়ের সামরিক সফর, এটা কি কাকতালীয়? সেই পাকিস্তানে প্রতিদিন গড়ে 15 থেকে 16টা জঙ্গি হামলা হচ্ছে, সেনা মরছে ডজন ডজন। দেশটা নিজের ভেতরেই এক ধরনের গৃহযুদ্ধে জড়িয়ে আছে। সেখানে তারা নিজের দেশের জঙ্গিদের সামলাতে পারছে না, অথচ বাংলাদেশে এসে পরামর্শ দিচ্ছে। প্রশ্ন জাগে তাদের লাভটা কি বলেন তো? এই সময়ে জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশের খসড়া নিয়ে গোপনে কাজ চলছে। ঐকমত্য কমিশন মনোনীত কমিটি এই খসড়া তৈরি করেছে, যা পাশ হলে সংবিধানের বিকল্প হয়ে দাঁড়াবে। এর মানে একটাই, যে কোনো নির্বাচনের ফলাফলের বাইরে গিয়ে একটি স্থায়ী ইন্টারিম সরকার তৈরি করা। বিএনপি তখন চিৎকার করবে, কিন্তু কোনো লাভ হবে না। মূল খেলা চলছে অন্য জায়গায়। রাজনীতির সমীকরণ বুঝতে রকেট সায়েন্স লাগে না। গাছের পাতা কিন্তু এমনি এমনি নড়ে না, কেউ না কেউ নাড়ায়। এখন বাংলাদেশে সেই নাড়ানোর লোকদের দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আইন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী সবখানে কিছু মুখবাজ, ধান্দাবাজ, ষড়যন্ত্রকারী নিজেদের জায়গা পাকাপোক্তভাবে করে ফেলেছে, যাদের কাছে দায়িত্ব মানে ক্ষমতা ধরে রাখা, দেশ নয়। বিবেকবান মানুষ আছে, কিন্তু তারা নির্বাক, কারণ ক্ষমতাহীনতার দেশে বিবেক শব্দটা একটা বিলাসিতা। অন্যদিকে বিএনপিও নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। গত 14 মাসে তারা যে মার্কিন নিয়ন্ত্রিত দখলদার সরকারের দাবেদারি করছে, তাতে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেম্পো স্ট্যান্ডের দখল পেয়েছে বটে, কিন্তু বাকি কিছু পায়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর একটা সময় ছিল যখন বিএনপি জনগণের নেতৃত্বে ফিরে আসতে পারত, কিন্তু তারা সুযোগ হারিয়েছে। কারণ তারা ভরসা রেখেছে জামায়াতে, যে জামায়াত আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় না। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তারেক রহমানের নিরাপত্তা এবং নির্বাচনী সরকার নিয়ে নানা দাবি তুলেছেন, কিন্তু সেনাপ্রধান কোনো আশ্বাস দেননি বলে জানা গেছে। অর্থাৎ সামরিক এবং আন্তর্জাতিক সমর্থন দুটোরই ঘাটতি আছে এখন বিএনপির। অন্যদিকে তারা ভারত বিরোধিতাকে রাজনৈতিক মূলধন বানাতে গিয়ে আসলে স্বাধীনতা বিরোধীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। জামায়াত এবং বিএনপির নেতারা এখন একে অপরের সুরে কথা বলছেন। একই ধরনের উস্কানিমূলক মন্তব্য, একই ধরনের ভারত বিরোধী অবস্থান, একই উদ্দেশ্য, বাংলাদেশকে অস্থিতিশীল করা। তারা জানে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বিদেশি বাহিনী নামবে, আর সেই বিশৃঙ্খলার ভেতরেই স্থায়ীভাবে দখলদার প্রশাসন বসানো যাবে। এই পুরো খেলায় পাকিস্তান এবং কিছু আন্তর্জাতিক মহল সরাসরি যুক্ত। পাকিস্তান নিজের দেশে অচল হয়ে পড়েছে, তাই এখন নতুন ভরসা খুঁজছে বাংলাদেশের ভেতর। তাদের পরিকল্পনা স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাত তৈরি করা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভেঙে ফেলা। একবার তা ঘটলে পশ্চিমা সামরিক শক্তির প্রবেশ পথ খুলে যাবে, ইউনূসের ইন্টারিম সরকার হয়ে উঠবে স্থায়ী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সব কিছু ঘটছে মানুষের চোখের সামনে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করছে না। কারণ সাধারণ মানুষ ক্লান্ত, বিধ্বস্ত, ভীত তো অবশ্যই। কেউ আর কাউকে বিশ্বাস করে না। রাজনীতি এখন কৌশলের খেলা নয়, এক ধরনের পাগলামি। যার যার সুবিধা সেই অনুযায়ী সত্য বদলে ফেলা হচ্ছে। মিডিয়া থেকে প্রশাসন, সব জায়গায় একই অবস্থা, যেন সবাই কোনো অদৃশ্য স্ক্রিপ্টের অংশ, যেখানে দেশটাই শুধু দর্শক। প্রশ্ন হলো, বাংলাদেশ কবে থেকে যুদ্ধবাজ দেশ হয়ে গেল বলুন তো? যে দেশ 71-এ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল, সে দেশ সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেছিল। সেই দেশকে আবার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? এরা কারা, যারা চায় বাংলাদেশ আবার ভাঙুক, বিভক্ত হোক? এই আবল তাবল বকাওয়ালারা জানে তাদের কথায় ভয় বা বিভ্রান্তি তৈরি হয়। তারা জানে তাদের প্রতিটি বক্তব্য মিডিয়ায় ছড়াবে, মানুষ বিভক্ত হবে, সন্দেহ বাড়বে, আর এই বিভক্তির সুযোগেই তারা নিজেদের স্বার্থ হাসিল করবে। তাই বলতে পারেন আপনি, এরা কেবল বকছে না, খুব সচেতনভাবে বকছে, যেন পরিকল্পিত উন্মাদনা তৈরি করা যায়। বাংলাদেশ এখন এক অদ্ভুত সময় পার করছে। রাজনীতি, প্রশাসন, সামরিক সম্পর্ক সবকিছু এক অদৃশ্য তাড়নায় নড়াচড়া করছে, অথচ কেউ দিক নির্দেশনা দিচ্ছে না, কেউ জবাবদিহি করছে না। দেশ চলছে স্রষ্টার ভরসায়, মানে আল্লাহ চালাচ্ছে দেশ। একসময় পাকিস্তান সম্পর্কে বলা হতো যে পাকিস্তান নাকি 3টা এর উপর ভরসা করে, আল্লাহ, আর্মি আর আমেরিকা। বাংলাদেশও তাই। বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে। যে যা যেভাবে ভাবছে সেটাই বলছে। ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর। এই বাচাল দেশ শেষ পর্যন্ত হিসাব দিতে হবে কোনো এক সময়। বাংলাদেশ তো যুদ্ধ চায় না, এদের শান্তির দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান না পেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তার ভিত্তি ছিল মানবিকতা, শান্তি, সমতা। সেই দেশের মানুষকে এখন যুদ্ধের নাম করে বিভ্রান্ত করা হচ্ছে। যারা এভাবে দেশকে যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিতে চায়, তারা জানে না যুদ্ধ লাগলে তাদেরই সবার আগে পালাতে হবে। কারণ নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকে না। যুদ্ধের উস্কানি দিয়ে যারা মুখ চালাচ্ছে, তারা আসলে দেশের কিছু অংশ অন্যের হাতে তুলে দিতে চাইছে। এই গণপাগলামির পেছনে স্বার্থ আছে, ষড়যন্ত্র আছে। এরা এত আবল তাবল বকছে কেন? মানে কারণ পাগলামোটা আসলে সাজানো।
আর যে দেশ নিজের বুদ্ধি হারায় তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করে। গত 14 মাস ধরে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা আমরা শুনে আসছি। এর মাঝে সব থেকে ভয়াবহ আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টাদের পিও তাদের দুর্নীতির কর্মকাণ্ড, তাদের দুর্নীতির ইতিহাস, বিশেষ করে 2-3 জনের দুর্নীতির ফিরিস্তি যখন ফাঁস হয়ে গেল, তারপরে দুদকের তদন্ত, দুদক তাদের ডেকে নিল। দুদকের ডেকে নেওয়ার লিস্টে আমরা এনসিপির একজন শীর্ষ নেতাকেও দেখলাম, কিন্তু ওই ডেকে নেওয়া পর্যন্তই আলোচনা হলো। এরপরে মনে হলো যে ব্যাপারগুলোকে একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যাপার নিয়ে আর আলোচনা নেই, ওই ব্যাপারে কোনো অগ্রগতি নেই। প্রমাণিত হলে সেগুলো তো প্রকাশ্যে বলতে হবে যে প্রমাণিত হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টাদের এপিএস মানে এপিএস পিও যদি না হতেন, যদি অন্য কেউ হতো, তাহলে তার ব্যাপারে মানে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন কিনা, নাকি তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হতো, এরকম নানা প্রশ্ন রয়েছে। উপদেষ্টাদের, বিশেষ করে যুব ক্রীড়া উপদেষ্টা, জনপ্রশাসন মানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টার দুজন এপিএস এবং পিও কাণ্ড সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দৈনিক যুগান্তর এবং বিবিসি বাংলা বলছে যে সেই মামলা অলরেডি ডিপ ফ্রিজে চলে গেছে, অর্থাৎ সেই মামলা মোটামুটি গায়েব করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কেন সেটা হলো? সরকার কি মামলার ক্ষেত্রে কিংবা বিচারের ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ পদ্ধতি অবলম্বন করছে, যে কারো বেলায় বিচার করবে, কারো বেলায় বিচার করবে না? শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজনের ব্যাপারে এত বেশি সচেতনতা, তাদের একটু অভিযোগ পেলেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শায়েস্তা করতে হবে, এটা যেমন প্রশংসা পাচ্ছে, কিছু কিছু ব্যাপার যখন যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি এই ঘটনা বলে দেয় যে সরকারের মধ্যে কিংবা সরকারি বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন যুগান্তর কিংবা বিবিসি বলছে এটা ডিপ ফ্রিজে চলে গেছে? সেটা কোন উপদেষ্টার, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা, এই দুজনের সেই টাকা দেশের বাইরে পাচার করেছে। স্বাস্থ্য উপদেষ্টার 2 জন পিও এবং আরেকজন অফিসার, একজন বিদেশে পালিয়ে গেছে, এখনো দেশে ফেরেনি সম্ভবত। আরেকজনের ব্যাপারে যথেষ্ট দুর্নীতির খোঁজ খবর আসলো গণমাধ্যমে, দুদক তদন্ত করলো। দুদক তদন্ত করাতে মনে হলো যে তদন্তে সেগুলোর অস্তিত্বও পাওয়া গেছে, কিন্তু তারপরে মামলাগুলো যেন একেবারে ডিপ ফ্রিজে চলে গেল। বিবিসি কি বলছে? বিবিসি বলছে উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। একই বিষয়ে যুগান্তরের গতকালকের একেবারে প্রিন্ট ভার্সনের নিউজ আপনারা দেখতে পারেন, যে তারা 3 কলামে এই নিউজটা করেছে। সেখানে বলছে ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যুগান্তর তাদের শিরোনামে, ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা। অর্থাৎ দুদক বিগত আমলে যে আচরণ করেছে, ক্ষমতাবানদের ব্যাপারে এক আচরণ আর বিরোধীদের ব্যাপারে আরেক আচরণ, সেই একই অবস্থা এখনো দুদকে বিরাজ করছে এই মামলার ক্ষেত্রে, সেটাই বলছে যুগান্তর। বিবিসি এবং যুগান্তরের তথ্য মতে যেটা জানা যাচ্ছে, 2 উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনে ডিপ ফ্রিজে চলে গেছে, অর্থাৎ সেগুলো গায়েব করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মানে প্রক্রিয়া বাস্তবায়ন হয়ে গেছে। তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে, অর্থাৎ সেই কার্যক্রম থেমে গেছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্যে অনুসন্ধান শুরুর 7 মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অর্থাৎ প্রাথমিক তদন্তে এগুলো সত্য বলে প্রমাণিত হয়েছিল দুদকে। এবার মাঠ পর্যায়ের তদন্ত শুরুর পরে 7 মাস পার হয়ে গেলেও এই ব্যাপারে আর কোনো তথ্য দুদক থেকে পাওয়া যায়নি। অর্থাৎ দুদক ব্যাপারটাকে একেবারে বাইপাস করে দিয়েছে, একেবারে ডিপ ফ্রিজে পাঠিয়ে দিয়েছে। অথচ একই সময়ে, খুবই ইম্পর্টেন্ট প্রসঙ্গ এটা, অথচ একই সময়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি। একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। যেমন কদিন আগে আমরা সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর নামে দুদকের হঠাৎ করে মামলা দেখলাম, যখন সাবির হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের 3 দেশের রাষ্ট্রদূতের মিটিং নিয়ে খুব আলোচনা শুরু হলো। আলোচনার 1 সপ্তাহের মধ্যেই দুদক তাদের দুজনের নামে নতুন করে মামলা দায়ের করে দিল। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।